নমস্কার, মায়ের সংসারকে নিয়ে আমি বিকল্পনা আজ আবার ফিরে এসেছি নতুন এক অতিথিকে নিয়ে। আমার প্রিয় দর্শক এবং পাঠক, আপনারা জানেন যে মায়ের সংসার তাদের লেখিকাদের, তাদের লেখকদের আপনাদের কাছে রোজ রোজ নতুন ভাবে উপস্থাপন করছেন। চেনা শখের বাইরে বেরিয়ে যারা এই সময় লিখছেন তেমন মানুষদেরকে নিয়ে আমরা রোজ একটা করে গল্প শোনাই আপনাদেরকে। আজকে আমাদের যিনি অতিথি তিনি কিছুটা অন্তরালে থাকতেই পছন্দ করেন, অথচ সমস্ত গাণিতিক কারণে গাণিতিক কাগজে তার নিয়মিত লেখা প্রকাশিত হয়। হ্যাঁ, ওরা ভাষা রক্ষাতেও তার তিনটি বই ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। আমি জানি আপনাদের এই নাম বললেই আপনারা এক্ষুনি আনন্দে উল্লাসিত হবেন। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন সাহিত্যিক, কথা সাহিত্যিক প্রভা প্রভু। দিদি, তোমাকে আমাদের পেজে স্বাগত। তোমার থেকে জেনে নেব যে তোমার ছোটবেলার গল্প। আচ্ছা, আমার ছোটবেলার গল্প বলতে গেলে প্রথমেই বলতে হয় হুগলি শহরের কথা। হুগলিতে আমার বেড়ে ওঠা একটা অনেক পুরনো বিরাট বড় বাড়িতে। আমার দাদুর দাদু সেই বাড়িটি তৈরি করেছিলেন। আর বাড়িতে মানুষ কিন্তু ছিলাম আমরা তিনজন, আমার বাবা মা আর আমি অনলি চাইল্ড। তো স্কুলের বাইরে আমার খুব একটা সঙ্গী সাথী ছিল না। ছোট থেকেই আমার ভীষণ পড়ার শখ ছিল, আর বাবা মা নিয়মিত বই সংগ্রহ করে দিতেন, বই কিনে দিতেন। আর আমাদের বাড়িতে কিন্তু খুব আশ্চর্য, ছোট থেকেই একটা নিয়ম ছিল, ছোটদের বই বড়দের বই বলে কোনো ভাগ ছিল না, ভালো বই বা খারাপ বই। হ্যাঁ, তো সেই ছোট থেকে পড়তে পড়তে মানে বেশিরভাগ সময়টাই আমার অবসর সময়টা লেখাপড়ার বাইরে বা এমনি রোজকার জীবনে পড়াটাই আমার একটা ভীষণ আনন্দের সময় ছিল সবসময়। তোমার বা স্কুল বা কলেজ কি হুগলি শহরে? হুগলিতেই। কিন্তু কলেজ শেষ করিনি, ফার্স্ট ইয়ারে পড়তে পড়তেই আমার বিয়ে হয়ে যায়। তারপরে বিয়ের পরে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি। লেখালেখি শুরু কবে থেকে, মানে কিভাবে লেখাতে এলে? আমাদের বাড়িতে অনেক রকমের গল্প প্রচলিত ছিল। অনেকের, যেহেতু অনেক পুরনো বাড়ি, কারুর কারুর অনেক রকম অলৌকিক অনুভূতি হয়েছিল ওই বাড়িকে ঘিরে। সেই সব গল্প শুনতাম বাবা মার কাছে, নিকট আত্মীয়দের কাছে, কাকা পিসিদের মুখে এসব গল্প শুনতাম। শুনতে শুনতে একটা অদ্ভুতভাবে কল্পনা ডানা মেলতো। তো মনে হতো যে এই গল্পগুলো, এই ঘটনাগুলো যেগুলো আমি শুনছি, চোখের সামনে দেখতে পাচ্ছি, যেন একটা ছবি তৈরি হয়ে যেত নিজে থেকেই। তারপরে ক্রমশ সেটাকে অক্ষরে ধরার একটা প্রবণতা দেখা দিল। অবশ্য প্রথম লেখা শুরু বলতে আত্মীয় স্বজনের বিয়ের পদ্য দিয়ে শুরু। খুব মজার ব্যাপার এটা, কারণ আগেকার দিনে কোনো বিয়ে বা তোমার উপনয়ন বা গোলাপি বা হলদে কাগজে সেই প্রীতি উপহার ছাপা হতো। আর আমাদের ছোটবেলায় তো টিভি ছিল না, টিভি তো আমাদের মোটামুটি কিশোরী বেলায় এসেছে। তার আগে বই একটা ভীষণ অবলম্বন, সময় কাটানোর বা সুন্দর করে সময় যাপনের একটা বিরাট অবলম্বন। আর এখানে আমি আমার বাবা মার কথা বলবো। আমার বাবা মা অসম্ভব আন্তরিক দুজন মানুষ ছিলেন এবং সৎ। আমার একটা ছেলেবেলার খুব আশ্চর্য কথা মনে আছে। আমি আঁকতেও খুব ভালোবাসতাম, ছবি আঁকতে। তো অনেক প্রতিযোগিতা থেকে প্রাইজ পেয়েছি সেই সময়। এখন আর অনেকদিন অভ্যেস নেই।
তো সেই সময় একটা প্রতিযোগিতা ছিল যেটা 12 বছর অব্দি সেটার বয়স সীমা। তো আমার বাবা দেখলেন যে সেই প্রতিযোগিতার দিন যেদিন পড়েছে সেদিন আমার বয়স হয়ে যাচ্ছে 12 বছর 7 দিন। তো 12 বছর আর 12 বছর 7 দিনে তো আম, আঁকার যে একটা খুব একটা উল্লেখযোগ্য কিছু পরিবর্তন হয় বলে আমার জানা নেই, কিন্তু বাবা আমাকে সেখানে নাম দিতে দিলেন না, সেই প্রতিযোগিতায় বসতে দিলেন না, বললেন যে তোমার বয়স পেরিয়ে গেছে, এটা হয় না, এটা উচিত না করা। আর মায়ের একটা কথা আমার খুব মনে পড়ে, সেটাও আমি আমার জীবনে চেষ্টা করেছি করতে। মা একটা কথা বারবার বলতেন যে দেখো, জীবনে চলতে গেলে তোমার কারুর কারুর সঙ্গে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক হবে, কারুর সঙ্গে ততটা হবে না, কারুর কাছ থেকে তুমি অকারণ খারাপ ব্যবহার পাবে, এগুলো হতেই থাকবে। অনেক সময় আবার অনেকের কাছ থেকে ভালো ব্যবহার পাবে, কিন্তু একটা কথা মনে রেখো, যে তোমার সঙ্গে একদিন খারাপ ব্যবহার করেছে সে যদি কখনো তোমার কাছে সাহায্য চেয়ে আসে, তার আহ কোনো বিপদে পড়ে, তুমি কিন্তু তাকে কোনো দিন ফেরাবে না। এটা আমি মানতে চেষ্টা করেছি সবসময়। এরপরে তোমার কাছে জিজ্ঞাসা করি যে প্রথম লেখা কবে, মানে ওই বিয়ের এ বাদ দিয়ে ছাড়া হ্যাঁ, আহ মানে প্রকাশিত লেখা হ্যাঁ, বা হ্যাঁ। ছবি। ওখানে হুগলিতে কতগুলো লিটল ম্যাগাজিন বেরোতো। তো আমি যখন প্রথম লিখি ওখানে, আমার বোধহয় 13-14 বছর বয়স। তো ওখানের একটা লিটল ম্যাগাজিনে প্রথম গল্প লিখেছিলাম, ভূতের গল্প। তো সেটা যেহেতু আমি বয়স তখন কম ছিল, যারা বার করতেন তাদের কাকা বলতাম, তো তারা খুব প্রশংসা করেছিলেন, নিশ্চয়ই আমাকে উৎসাহ দিতে, কারণ লেখাটার মান আমি ধরেই নিচ্ছি ভালো হতে পারে না কিছুতেই। তারপরে তোমার প্রথম বই আমার মনে আছে, তোমার সঙ্গে আমার প্রথম পরিচয় হলো হ্যাঁ, যখন আমাকে দিনকাল। দিনকাল হ্যাঁ, 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 তখন আমি সত্য বাসার ওখানে আসা যাওয়া করছি। হ্যাঁ, আর তোর সঙ্গে তো আমার সম্পর্কটা গড়ে উঠেছে প্রায় বোধহয় 15-16 বছর হয়ে গেছে, তার বেশিও হতে পারে। একান্তরের সম্পাদক এবং কবি অরূপ আচার্য, অরূপদার সূত্রেই তোর সঙ্গে আমার পরিচয়। তারপরে তোকে তো আমি ভাষা সংসদের কর্ণধার হিসেবে দেখিনি কখনো, আমার ছোট বোন বন্ধু এইভাবেই দেখেছি। এটা এটা কিন্তু খুব বিরল প্রাপ্তি, কারণ দিদির সঙ্গে এমন এমন অনেক গল্প আমাদের হয় যেগুলো হয়তো প্রকাশক এবং লেখকের সম্পর্ক হলে হতো না। না, সত্যিই তাই। তারপরে তোমার একটা বড় জাম, তুমি একদম সরাসরি আনন্দবাজার গোষ্ঠীর পরিমণ্ডলে ঢুকে পড়লে। না, প্রথমে বিয়ের পরে, হ্যাঁ যেটা আমার বলবার, বিয়ের পরে আমার স্বামী এবং আমার শ্বশুর শাশুড়ি আমাকে কিন্তু খুব উৎসাহ দিতেন লেখার ব্যাপারে। তো অনেকদিন আগে, আম, সেটা সম্ভবত 90-এর দশক, একটা যুগান্তর আর বস্তক পত্রিকার মধ্যে দিয়ে, মানে তারা যৌথভাবে একটা গল্প প্রতিযোগিতা আহ্বান করেছিলেন। সেখানে সমস্ত জেলা এবং কলকাতা শহর এক একটা মানে কি বলবো, এক একটা অধ্যায় ছিল, এক একটা পর্ব। তো কলকাতার ওপরে আমি যে গল্পটি দিয়েছিলাম সেটা ওখানে পুরস্কৃত হয়েছিল। আর আমার মনে আছে অন্নদা শঙ্কর রায়ের হাত থেকে আমি সেই পুরস্কারটি পেয়েছিলাম। তারপরে যুগান্তরে আমার কিছু লেখা বেরিয়েছে, বর্তমানে বেরিয়েছে, প্রতিদিনে বেরিয়েছে। তখন তো আমি দেশে সানন্দায় নিয়মিত গল্প পাঠাতাম, কিন্তু মনোনীত হতো না। আমি নিজেকে সান্ত্বনা দিতাম যে নিশ্চয়ই আমি নিজেকে এখনো দেশে লেখার জন্য যোগ্য করে তুলতে পারিনি, আমি চেষ্টা করতাম। তারপরে
প্রথম আনন্দবাজার গ্রুপে সানন্দায় আমার একটি গল্প প্রকাশিত হয়েছিল। খুব আনন্দ। আর তারপরে আস্তে আস্তে আনন্দ মেলায় কিছু বেরিয়েছে, আনন্দ বাজারে রবিবার শরীয়তে বেরিয়েছে। আর তারপরে দেশের লেখায় আমাকে খুব অনুপ্রেরণা দিলেন অরূপদা। উনি বললেন যে তুমি দেশে পাঠাচ্ছ না কেন? তো মাঝখানে কিছুদিন আমি দেশে পাঠানো বন্ধ করে দিয়েছিলাম। তো অনেক ভেবে আমি গল্পটা লিখে ফেলি 7 দিনের মধ্যে। সাধারণত আমি লেখা শেষ করে কিছুদিন ফেলে রাখি, তারপরে বারবার করে পড়ে দেখি যে কোথায় কোনো খামতি আমার চোখে লাগছে কিনা। কিন্তু সেটা বোধহয় কপাল ঠুকে 7 দিনের মধ্যে প্রথম লিখেই আমি পাঠিয়ে দিয়েছিলাম। আর কিছুদিন পরে জানতে পারি সেটা মনোনীত হয়েছে। খুব আনন্দ হয়েছিল, সে তো বলবার নয়। তারপরে আমার আরো কিছু লেখা দেশে বেরিয়েছে, আরো আনন্দ এক, ক্রমশ সানন্দাতেও বেরিয়েছে, আস্তে আরো কিছু লেখা বেরিয়েছে তোমার পূজা বার্ষিকীতে। তোমার যে উপন্যাসটা মানে আমাকে প্রথম খুব প্রভাবিত করলো সেটা তো সিন্ধু হিল্লো। আচ্ছা। সিন্ধু সভ্যতার প্রেক্ষিতে লেখা মানে অসাধারণ একটা উপন্যাস সেটা। একটু বলো সেটা কিভাবে মাথায় এলো? সেটা ভীষণ অদ্ভুত ভাবে, শুনলে তুই হাসবি। স্বপ্নের তো কোনো মাথা মুন্ডু হয় না। একদিন আমি স্বপ্ন দেখলাম সেই যে সিন্ধু সভ্যতার নর্তকী, যার এক হাতে একেবারে প্রচুর বালা পড়া, আর এক হাত কোমরে দিয়ে যে দাঁড়িয়ে আছে, সেই মূর্তিটা আমি দেখলাম স্বপ্নে। আর সেই হাতের ডান হাতের বালাগুলো, চুড়িগুলো যেন খসে খসে পড়ছে। আর মানে পাশ থেকে কারা বলছে ধরতে পাচ্ছি না, ধরতে পাচ্ছি না। সে অদ্ভুত একটা স্বপ্ন। তারপরে কি হলো, জগা খিচুড়ি পাকিয়ে গেল সব, ঘুম ভেঙে উঠে ওইটুকুই মনে রইলো। তখন থেকেই আমার মনে হয়েছিল যে সিন্ধু সভ্যতার ওপরে একটা লিখবো। হ্যাঁ, আর একটা কথা, যে আমি স্বভাবে ভীষণ ফাঁকিবাজ, বুঝলি, ভীষণ পড়ে ভীষণ ফাঁকিবাজ। তো আমার প্রথমেই মনে হলো সিন্ধু সভ্যতা সম্বন্ধে তো খুব বেশি তথ্য জানা যায়নি, তাহলে খুব বেশি রিসার্চ করতে হবে না। তো এরকম 7 বছর লেগেছিল লিখতে। ওরকম একটা বিষয় নিয়ে এবং আমি একটু বাইরে বলছি না, মানে আমার মনে হয়েছে যে দিদি বললেন যে কম রিসার্চ করতে হবে, কিন্তু এটার পিছনে দীর্ঘ পরিশ্রম না থাকলে ওরকম একটি উপন্যাস লেখা যায় না। সিন্ধু হিন্দলের পর তোমার কি উপন্যাস? সিন্ধু হিন্দলের পর তো আমার আনন্দ থেকে একটি বই বেরিয়েছিল ইচ্ছা মৃত্যু বলে। সেটি সানন্দা পূজা বার্ষিকীতে বেরিয়েছিল। আর ঠিক সেই বছরই শারদীয়া আনন্দবাজারেও আমার একটি গল্প বেরিয়েছিল, বন্ধু গল্পটির নাম। আর তার 2-3 বছর পরে সানন্দা পূজা বার্ষিকীতে আরো একটি গল্প উপন্যাস বেরিয়েছিল, মৎস্যকন্যার ঘাট। সেটিও বই হিসেবে প্রকাশিত হয়েছে আনন্দ থেকে। এবার আমরা চলে আসি আমাদের ভাষা সংসদ থেকে তোমার যে বইগুলো বেরিয়েছে। পাঠক এবং দর্শক বন্ধুদের জানায় যে 3টি বই আমরা এখান থেকে প্রকাশ করেছি। প্রথম হচ্ছে মহাভারত, দ্বিতীয় হচ্ছে গৌরাধিপতি রামপাল চরিত, এবং তৃতীয় অবশ্য দিনের নয়, যিনি শুনে শুনে অনুলেখক শান্তনা রায়ের আত্মজীবনী। আমি শান্তনা। প্রথমেই আমরা একটু শুনে নিই মহাভারতের কনসেপ্ট। হ্যাঁ, আমাদের একটা কথা আছে না, যা নেই ভারতে তা নেই ভারতে। শুধু ভারতে কেন, আমার মনে হয় সারা বিশ্বেই তাই নেই বোধহয়। মহাভারতের মধ্যে কত রকমের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, সমাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, যেগুলোর আভাস পাই, আমার মনে হয় যে এগুলো তো আজও প্রাসঙ্গিক। সেই জন্যই বোধহয় এগুলোকে পুরাণ বলে, যে এগুলো চিরকালই প্রাসঙ্গিক থাকবে, চিরন্তন।
আমার মনে হয় এই দুর্যোধন, যুধিষ্ঠির, দ্রৌপদী তাদের সমস্ত বঞ্চনা, লোভ, প্রতিশোধ স্পৃহা সবকিছু নিয়ে বারবার ঘুরে ঘুরে আসেন। এখনো চারপাশে তাকালে তাদের দেখা পাই অন্য রূপে। তো এই মহাভারত যে বইটি, এটি আসলে সামাজিক কাহিনী, কিন্তু মহাভারতের একটি বিশেষ অংশের আদলে লেখা। এটাই আমি বোঝাতে চেয়েছি বা এই বার্তা দিতে চেয়েছি যে এগুলো পুরনো হয় না, বারবার ফিরে আসে। এরপরে গৌরাধিপতি রামপাল। এটা একদমই একটা ঐতিহাসিক উপন্যাস হ্যাঁ, রামপাল তুই আমার কাছে ঐতিহাসিক উপন্যাস চেয়েছিলি। হ্যাঁ। এবং পাঠক বন্ধু এবং দর্শক বন্ধুরা জানেন যে রামপালকে নিয়ে খুব বিস্তৃত ইতিহাস পাওয়া যায় না। পাল বংশের প্রতিষ্ঠাতা বা তিনি কি কি কথা মানে সেইভাবে না, পাল বংশের শেষের দিকে বিস্তৃতি ঘটিয়েছিলেন তিনি, মানে পাল বংশকে বড় জায়গায় নিয়ে যাওয়া। আমরা ধর্মপাল দেবপালের কথা আমরা সবাই জানি, এগুলো আমরা ইতিহাস বইতে পড়েছি অনেক সময়। তারা পাল সাম্রাজ্যকে একটা অত্যন্ত উচ্চ স্তরে নিয়ে গিয়েছিলেন সমস্ত দিক থেকেই, বিজ্ঞান, অর্থনীতি, শিল্পকলা, সাহিত্য, সমস্ত দিক থেকে। কিন্তু তারপরে সমস্ত বংশেরই যেমন উত্থান পতন আছে সবকিছুরই এ পৃথিবীতে, তেমনি পাল বংশ আস্তে আস্তে নিভে যেতে লাগলো। কৈবর্তরা অনেকখানি জায়গা দখল করলো, অন্য রাজারা দখল করলো। তখন পাল সাম্রাজ্য একটা খুব ছোট্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়েছিল। তো সেই সময় রামপাল বলে একজন রাজা পাল বংশে এসেছিলেন। তিনি তৃতীয় বিগ্রহপালের ছেলে, কনিষ্ঠ সন্তান। কিন্তু তিনি কিছু মানে তার কিন্তু সিংহাসনে বসার কথাই নয়, কিন্তু তিনি আশ্চর্যভাবে ঘটনার পরিপ্রেক্ষিতে এমন ভাবে ঘটনাগুলো ঘটলো যে তিনি সিংহাসনে বসলেন। আর তারপর থেকে তিনি একটা অদ্ভুত ভাবে গৌড় চক্র নির্মাণ করেছিলেন। বঙ্গভূমি কিন্তু এই একতা, সমস্ত সামন্ত রাজাদের নিয়ে এই একতা তারা দেখেন খুব বেশি। তিনি ওইভাবে সেই গৌড় চক্র তৈরি করে কৈবর্তদের পরাজিত করেছিলেন। কৈবর্তরাও কিন্তু তারা অত্যন্ত বলশালী ছিল এবং বুদ্ধিমান ছিল, শিক্ষিতও ছিল। তাদের পরাজিত করে ভীমকে, তাদের যে রাজা ভীমকে পরাজিত করে কৈবর্ত ভূমির অনেকখানি দখল করেছিলেন এবং অন্য রাজাদের সহায়তায় তিনি পাল সাম্রাজ্যের সীমানা বিস্তৃত করে এখন যেটা যশোর যে অঞ্চল, সেখানে নিজের নামে রামাবতী নামে নতুন রাজধানী স্থাপন করেছিলেন। এগুলো আমরা অনেক ছোট ছোট উপন্যাসে, উপন্যাস না, ছোট ছোট প্রবন্ধে পড়ি, অনেক তথ্য পাই। আর তার সভাকবি সন্ধ্যাকর নন্দীর রামপাল চরিত বলে তার যে জীবনী আছে সেখান থেকে পাই। লোককথায় আছে যে রামপালের এক ছেলে একজন শ্রেষ্ঠীর পত্নী শ্লীলতাহানি করেছিল এবং সেই শ্রেষ্ঠী পত্নী রাজসভায় এসে এই অভিযোগ জানিয়ে তার সামনে বিষ পান করে আত্মহত্যা করে। তো রামপাল তখন এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি এতই তার মানে বিচার বুদ্ধির সততা ছিল যে তিনি নাকি সেই ছেলেকে শুলদণ্ড দিয়েছিলেন। এই সমস্ত মিলিয়ে রামপালের মনে একটা অসম্ভব বৈরাগ্য উদয় হয়, বৈরাগ্য জেগে ওঠে। তো তিনি ভাগীরথীতে গিয়ে মুদ্গগিরি, মানে এখনকার যেটা মুঙ্গের,
সেখানে গিয়ে ভাগীরথীতে প্রাণ বিসর্জন দেন। তো এইখানে আমার মনে হয় রামচন্দ্র যেমন সরজু নদীতে আহ আত্মাহুতি দিয়েছিলেন, সেরকম কোথাও একটা রামপালেরও এখানে এসে মিলে গেছেন। দিদি থেকে আমরা অনেকটাই শুনে নিলাম পৌরাণিকতি রামপাল মানব তিনি আমাদের মাতৃভাষা থেকে বেরিয়েছেন। যারা আপনারা ফিজিক্যালি বইটা হাতে পাচ্ছেন না, অনলাইনে ওয়েবসাইটে অর্ডার দিলেও ওখানে পেয়ে যাবেন। এবং আমাদের পেজেও দেখতে পারেন, ফেসবুক পেজে। আর দিদিকে শেষ প্রশ্ন, যেটা একদম বল। সেটা হচ্ছে ভাষা সংখ্যা থেকে তোমার বই বেরোচ্ছে। ভাষা সংখ্যা সবসময় চিন্তা করে যে কিভাবে নারী শক্তিকে প্রাধান্য দেওয়া যায়। অবশ্যই নিজের ব্যাপারে তোমার কি মনে হয়? অবশ্যই, এটা তো আমি সবসময় অনুভব করি যে অনেক লেখিকা যারা এসেছে এখানে নিজের বই প্রকাশ করেছে। কারণ তুই তো নাম দেখে নিসনি, তুই কাজ দেখে নিয়েছিস। মানে আমার মনে হয়েছে যাদের বই আমি দেখেছি ভাষা সংসদ থেকে প্রকাশিত হতে, তাদের বই আমি দেখেছি যে সত্যি ভালো লাগার মতো, ভালো লেগেছে। আমরা আজকে কথা বললাম বিশ্ব কথাসাহিত্যিক মহুয়া চৌধুরীর সঙ্গে। আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখুন, নিয়মিত সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে তা ছড়িয়ে দিন নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে। কথা দিচ্ছি আপনাদেরকে, আমরা এভাবেই নতুন নতুন নতুনদের নিয়ে আপনাদের কাছে আসবো, সাহিত্য নিয়ে আলোচনা করবো, বই নিয়ে আলোচনা করবো। আজকের মতো ধন্যবাদ।